দেশ তাকায় আছে তারেক রহমান আর প্রফেসর ইউনূসের বৈঠকের দিকে, আমিও তাকায় আছি। কিন্তু এই বৈঠকে কি হইবার পারে, কি আলাপ হইবার পারে, কে কি করবার পারে? আমি যেহেতু দুইজনেরই ঘনিষ্ঠভাবে চিনি আর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি, তাই আমি উনাদের আলাপগুলো কি কি হইবার পারে সেটার কাছাকাছি অনুমান করে ফেলবার পারবো। বাংলাদেশে খুব অল্প মানুষ আছে যারা প্রফেসর ইউনূসের সাথেও কাজ করেছে, আবার তারেক রহমানের সাথে ঘনিষ্ঠভাবে অ্যাক্টিভিজম করেছে। আমি এটা করেছি একটা নির্দিষ্ট সময়ে খুবই ঘনিষ্ঠভাবে, তাই আমার অনুমান খারাপ হবে না। দুইজনের চিন্তা পদ্ধতি আমার জানা আছে। এই মিটিংয়ে যদি তারেক রহমান আর প্রফেসর ইউনূসের আলোচনা ফলপ্রসূ না হয় তাহলে বাংলাদেশের কপালে খারাপই আছে, বাংলাদেশের ভবিষ্যৎ সত্যিকারই চূড়ান্তভাবে অনিশ্চিত হয়ে যাবে। এখানে আরো একটা বিষয় আছে, তা হচ্ছে খালেদা জিয়া ম্যাডাম নিজে এই অচল অবস্থা কাটাইতে ইন্টারভেন করেছেন। তিনি প্রফেসর ইউনূসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দিচ্ছেন। যদিও খালেদা জিয়ার উপদেষ্টা এই ইন্ডিয়ার মাল ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট তার বক্তৃতা দিয়েই যাইতেছে, উনি কইতেছেন প্রফেসর ইউনূস প্লেন চালায় গেছে লন্ডনে, ইউনূস প্লেন চালাইতে পারেন যাই না, ভালো লাগতেছে তার, তাও 12 ঘন্টা পর্যন্ত। সম্ভবত পাইলটের উপরে আস্থা রাখতে পারেননি প্রফেসর ইউনূস, তাই নিজেই চালানো শিখে নিছেন। বুড়ার আগ্রহ আর স্ট্যামিনা দেখেন, উনার হাতেই তো বাংলাদেশ নিরাপদ, তাই না? ইনকা 12 ঘন্টা যদি প্লেন চালে যাবার পারে লন্ডনে, তাহলে তো উনার হাতেই বাংলাদেশ নিরাপদ। এত কিছু করে প্লেন চালানো শিখে নিছে। আর কোন রাষ্ট্রপ্রধান আছে 12 ঘন্টা প্লেন চালাইতে পারবে? তো ম্যাডাম যেটা বলছে বিএনপিকে স্থায়ী কমিটি, বিএনপি স্থায়ী কমিটি প্রফেসর ইউনূসের সাথে দ্বন্দ্বে না জড়াইতে, তো আমরা তো সবাই তাই বলতেছিলাম, তাই না? বিএনপির নেতাকর্মীরা ঝাঁপে পড়েছিল আমাদের উপরে, তাই না? যাই হোক, আরো মজার আলাপ আছে। তারেক রহমান অত্যন্ত ভদ্র এবং নম্রভাবে আস্তে আস্তে কথা বলেন, কখনো উত্তেজিত হন না। এবং উনি যদি একটা বিষয়ের বিরোধিতা করেন তাও উনি এভাবে বলেন যে আচ্ছা এইটা এইভাবে চিন্তা করে দেখেন তো এটা কেমন হয়, এইভাবে বলেন। আমার সাথে যতগুলো ইন্টারাকশন হয়েছে আমি এটা দেখছি আর কি, এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, কারো কাছ থেকে শোনা না। মুখে একটা মৃদু হাসি নিয়ে কথা বলেন প্রফেসর ইউনূস, হাসি মুখে খুব কঠিন যুক্তি সহজভাবে বলতে পারেন, দেখেছেন না আপনারা? উনি ডিটারমাইন্ড হয়ে কথা বলেন। উনাকে আপনারা তো দেখেছেন গত 10 মাসে, উনি যুক্তি তুলে ধরলে সেটা খণ্ডানো প্রায় অসম্ভব। উনি নানা চিন্তা করে একটা চমৎকার খণ্ডানো অসম্ভব এরকম একটা যুক্তি তুলে ধরেন। এই মিটিং অত্যন্ত আন্তরিক পরিবেশে হবে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারেক রহমান তো কিছু চাইবেন সেজন্য, তাই না? কি চাইবেন? উনি ইলেকশন ফেব্রুয়ারিতে আগে আনার অনুরোধ করবেন। এখন দেখেন খালেদা জিয়াও কিন্তু মনে করেন ফেব্রুয়ারিতে ইলেকশন হলে ভালো হবে। এইবার বলেন তো বিএনপির জন্য ফেব্রুয়ারিতে ইলেকশন চাওয়াটা সবচেয়ে ভালো হইতো, এটা কে কইছে? কে কইছে প্রথমে? আমি, এই শর্মা বলছে, 2 টাকার ইউটিউবার। আমি ব্যাখ্যা করেছি কেন ফেব্রুয়ারিতে ইলেকশন চাওয়াটা বিএনপির জন্য সবচেয়ে ভালো হবে। কর্মীদের কি বলে উদ্বুদ্ধ করা যাবে? কেন ডিসেম্বরে সব ইলেকশনে বিএনপি গোহারা হারিছে? কেন ডিসেম্বরের নির্বাচনের মাঠ আওয়ামী লীগের? এই ডিসেম্বরে বুদ্ধিটা ওরা কে দিছিল বিএনপি বলেন তো? এটিতে সে দেখা দেন না ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ আর লজিক কেমনে দিছিলাম। আর ম্যাডাম তো আমার বিবেচনায় যেটা উত্তম পছন্দ ছিল সেটাই কইলেন, তাই না? আর আপনারা কি করলেন? একদিন ধইরা স্লোগান বের করলেন, ইন্টারিম রিমেম্বার ইলেকশন ডিসেম্বর। এই যে দেখেন তো ডিসেম্বরে নির্বাচন হইতেছে, হইল। এখন যে ফেব্রুয়ারি চাইতেছেন, এখন যদি বলে কেউ যে কেন ডিসেম্বরে চাইছিলেন, উত্তর আছে কোন? হ্যাঁ, এখন ফেব্রুয়ারির পক্ষে যুক্তি দিবেন, তো ডিসেম্বরে কেন চাইছিলেন? দেখেছেন পলিটিক্সে কেমন চাপা মায়ের কোন দিক দিয়ে খায়া যান? উত্তর দিতে পারবেন না। এত বড় দল, এতগুলো বড় বড় মাথা, দলের স্ট্র্যাটেজিস্টরা নাকি এক একজন কম করে হলে 3টা করে পিএইচডি করা আছে, তাই সিম্পল স্ট্র্যাটেজি করে ফেললেন না? হ্যাঁ, এত বুদ্ধিজীবী আপনাকে রে। ম্যাডাম অসুস্থ শরীরে যে সজীব চিন্তা করতে পারেন, এটা আপনারা কেন পারেন না? এটাই হইতেছে আপনার বিএনপির প্রেজেন্ট নেতৃত্বের ব্যর্থতা, মাইনা নেন। আমি আপনাদের লজ্জা দিতে চাই না, শুধু মনে করায় দিতে চাই যে এই মিস্টেকটা আপনারা করতেন না যদি একটা টকিং টার্ম রাখতেন আমগের সাথে। আমাদের তো শত্রু হিসাবে চিহ্নিত করলেন, কামান দাগানো শুরু করলেন। প্রথমে দলের ছাত্রীগুলা, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এটা, আর নাম কইলাম না। তারপরে মির্জা ফখরুল উনি জয়েন দিলেন, এত বড় নেতা। মির্জা আব্বাস জয়েন দিলেন, এত বড় নেতা। তারপরে তো সবাই ঝাঁপে পড়লো। যাই হোক, আমার কোনো অসুবিধা নাই। আমারে পুরো একটা দল যদি শত্রু বানাইতে তো ভালোই, তাই না? বিনা শ্রমে মার্কেটিং হয়ে যাবে। যে কোনো মার্কেটিংই ভালো মার্কেটিং আমার জন্য। খারাপ মার্কেটিং করেন, ভালো মার্কেটিং করেন, সেটাই আমার জন্য ভালো। করেন, দেখি কত পারেন। আমারে জিগাইলে আমি আপনারা গত বছর 5ই আগস্টে কয়ে দিতাম কেন আপনারা 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন চাইতে পারেন, যুক্তি দিয়া বুঝাই দিতাম। ন্যারেটিভ কি নিয়ে যাইবেন কর্মীদের কাছে সেটাও কয়া দিতাম। এখনো ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমার দেওয়া ন্যারেটিভই কইবেন আমি তো ক্ষমতা যাচ্ছি, তাই না? তো এটা মালিশ করলাম নি, প্রত্যেকদিন একটু মালিশ করলাম নি, কতদিন মালিশ করে ইচ্ছে দেখিচ্ছি। তো আমার কাজ ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতির নির্মাণ। ওই রাজনীতি নির্মাণের বেনিফিট আপনারা নিতে পারতেন আর কি। এই বান্দা কারো দাসত্ব করবে না, কোনো দলের দাসত্ব করবে না, এইটা বুঝে নিয়ে। আজকে আমার আপন ছোট ভাই সহ আমাদের নেতা কর্মীদের উপরে এই ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস
বিয়ে করছে 5-6টা বিয়ে করে কি কোনো ভালো মানুষ? একটা ক্যারেক্টারবিহীন মানুষ, একটা সিস্টেম মানুষ। আজকে এগুলো কোনো পর্যায়ে পয়সা পাতি দিয়ে বিএনপির কমিটিতে আসছে, সে আমার ভাই আমাদের সেই নেতৃবৃন্দের উপরে হামলা করিয়েছে এবং তার পাশে থাকা আজকে এখানে যে কোনো মারফতে আমার কাছে একটা লিস্ট এসেছে যে এই লোকগুলো বিএনপির অফিস আমাদের ভাঙচুর করেছে, বিএনপির পাকা অফিসার, যেখানে আমাদের দলের নেতা কর্মীরা সবসময় বিএনপির নেতা কর্মীদের সাথে মিলেমিশে এলাকায় আমরা নির্দেশনা দেই যে একটা ভালো রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং নির্বাচন করলে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে আমাদের আলাপ আলোচনা ছিল, একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, কাজে জোটও হতে পারে সেইভাবে আমরা একটা সহনশীল আচরণ করে আসছি। এবং এই যে বিএনপির মূল বিএনপি বলতে যাদেরকে বুঝায়, এই পটুয়াখালীতে যারা বিএনপির জন্ম দিয়েছে গলাচিপায় আলাদ শাহজাহান খান সাহেব, তার কর্মী সমর্থক নেতৃবৃন্দ যাদেরকে হাসান মামুন কমিটি থেকে বঞ্চিত করেছে, সেই সমস্ত নেতৃবৃন্দের সুখ দুঃখ তারা অনেক কথা আমাদের সাথে শেয়ার করে, আমাদের নেতা কর্মীদের সাথে তারা মিলেমিশে এলাকার মানুষের জন্য কাজ করে। এই রাতেও যেমন দেখেন, একদিকে এই হাসান মামুনের সমর্থক কতিপয় নেতৃবৃন্দ তারা আমাদের পথ রোধ করে, দেখেছেন রাস্তায় রাস্তায় কিভাবে গাছ ফালাইছে, ইট জোগাড় করছে যে আমাদের উপরে হামলা করবে, রামদা নিয়ে লাঠি নিয়ে প্রস্তুত ছিল যে আমাদের উপরে হামলা করবে। কেন, আমরা কি তাদের উপরে হামলা করেছি? এবং আজকে এই বিএনপির অফিসে হামলা করেছে এই অভিযোগ তুলে আজকে প্রত্যেকটা ইউনিয়নে গলাচিপায় 10 মিনিটে আমাদের অফিস কুপিয়েছে, আমাদের নেতাকর্মীদের আহত করেছে, ব্যানার ছিঁড়েছে অনেক জায়গায়। এটা তো এলাকার মানুষ দেখেছে। এখন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ 2-1 জন আমার কাছে কিছু মেসেজ পাঠিয়েছে, তাদের কাছে উল্টো মেসেজ পাঠাইছে। প্রথমত যে গণ অধিকার পরিষদের সারা দেশের কোনো জায়গার কোনো নেতাকর্মী বিএনপির অফিসে ভাঙচুর চালাবে এই দুঃসাহস দেখাবে না। বিএনপি একটা বড় দল, স্বাভাবিকভাবে আমরা তো বিএনপির কাছাকাছি এখন পর্যন্ত হইতে পারি নাই, শক্তি সামর্থ্য সব দিক থেকে আমরা কেন বিএনপির দিকে আমি হামলা চালাবো? এমনকি আমাদের দলের কমিটিতে এখানে যারা আছে অনেকে আগে বিএনপি করেছেন, হয়তো কমিটি থেকে বঞ্চিত হয়েছে নানা কারণে, আমার সাথে আছেন, তো আমরা বিএনপির অফিসে কেন হামলা করব? কোন দুঃখে হামলা করব? অথচ এটা মিথ্যা নাটক সাজিয়ে তারেক রহমান সাহেবের কিছু উপস্থাপন করার চেষ্টা করেছে, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে চেষ্টা করেছে। এই হাসান মামুনের ভূমিকাটা কি এই উপজেলার বিএনপির লোকেরা জানে না। গত 16 বছরে 111-এর সময় উনি এই যে তারেক রহমানের বিশেষ করে ছাত্র নেতাদেরকে পছন্দ করতেন, সেই সুবাদে তারেক রহমানের কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু 111-এর সময় যখন বিএনপির উপরে স্টিম রোলার চলে, তারেক রহমানকেও যখন সেই সময় নির্যাতন করা হয়, এই ছাত্রনেতা তথাকথিত ছাত্রনেতা একটা প্রতিবাদও করে নাই। কিন্তু সেই সময় যে ছাত্রলীগের যারা কালামাগুর বলে অনেকে মস্করা করে বা যে করে, নাজমুল সিদ্দিকী নাজমুল আলমরা ঢাকা মিছিল করেছে, হাসান মামুনদের নাকি ফোন দিয়েও পায় নাই। এমনকি 16 বছরে সে একটা রাজনৈতিক মামলা খায় নাই, বরঞ্চ 2 নম্বরই কাজকর্ম করে, প্রশ্ন ফাঁস জালিয়াতি চক্রের সাথে জড়িত থেকে এইখানে গ্রেপ্তার হয়েছিল, কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নাই। আর আজকে তিনি মুই কি হনুরে হয়ে গেছে।